আজকের এই পডকাস্টে আপনারা শুনবেন এমন কিছু ভয়ঙ্কর ঘটনা যা কোনো গল্প বলা চলে না, একদমই বাস্তব অভিজ্ঞতা। ভয় শুধু গল্পে নয়, কখনো কখনো যে বাস্তবেও তার উপলব্ধি প্রকাশ করে যায় তা বোঝা যায় তার আসার ছন্দে। আপনার চারিপাশের নীরবতা হয়তো এখন থেকেই একটু একটু করে বেশি ভারী লাগতে শুরু করতে পারে। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে ছিলেন অনিমেষ বাবু, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনিমেষ বাবু একজন তন্ত্র সাধক এবং পুরোহিত। যে কোনো রকম স্পিরিচুয়াল হেল্পের জন্য আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম। যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনিও যদি নিজেদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। তাহলে হেডফোন পরে প্রস্তুত তো আপনি? চলুন বসে পড়ি আজকের এই টেরিফাইং কল রেকর্ডিং শুনতে। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার অনিমেষ বাবু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলছে। আপনার সাথে যেমন কথা হয়েছিল শেষবার, আপনি নিজে অনেক পুজো আচ্চা করেন এবং স্পিরিচুয়াল লাইনে আপনি অনেকদিন থেকেই জড়িত, এবং হুম, হুম, হুম। আপনার সাথে কথা বলাকালীন আমি জানতে পারি যে আপনার লাইফে আপনি যেহেতু স্পিরিচুয়াল কাজ করেন এবং অনেক রকম আপনি স্পিরিচুয়াল দুনিয়াতেই এক্সপ্লোর করেছেন, তো সেক্ষেত্রে হুম, আপনার লাইফে অনেক কিছুই প্যারানর্মাল ঘটনা ঘটেছে বা আপনি এগুলো নিয়ে চর্চার মধ্যে রয়েছেন, তো সেই কারণে আপনি অনেক কিছু চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন। তো হুম, আমি হুম। সেই জন্য আপনার কাছে আমি কিছু সময় চেয়ে নিয়েছিলাম যে যদি আপনি আমাদেরকে একটা সেশন দেন, যেহেতু আপনি জানেন যে আমাদের চ্যানেলটা একটা মানে ভৌতিক একটা কি বলবো মানে হরর একটা সাবজেক্টের উপর বেস করে রয়েছে। তো আমি চেয়েছিলাম যে আপনার থেকে যদি কোনো রকম এরকম যদি কোনো রকম ভৌতিক ঘটনা আপনার জীবনে যদি ঘটে থাকে, সেগুলো যদি আমাদের অডিয়েন্সের সামনে যদি একটু তুলে ধরেন তাহলে তারাও জানতো। তো আমি প্রথম থেকেই বলছি যেখান থেকে আমার সাধনা শুরু, ঠিক আছে? আচ্ছা। তো প্রায় আজ থেকে ৯ বছর আগে থেকে আমি সাধনা ভজন লাইনে আছি। ঠিক আছে? আচ্ছা। মানে এই মার্গের সঙ্গে আমি ৯ বছর ধরে যুক্ত। তো এবারে মানে মেইন আসার কারণ উদ্দেশ্য হলো যে আদৌ কি তন্ত্র বলে কিছু হয়? আদৌ কি মন্ত্র এইসব যে বলে যে কামড় খেয়ে গেলে জাদু হয় এবং গায়েব হয়ে যায় মানুষ, এই হয়ে যায় সেই হয়ে যায়। হুম। আদৌ কিরকম কিছু হয়? বান মারা, তো এগুলো জানার খুব ইচ্ছে ছিল আমার। তো একসময় কি করি, গুরুর সান্নিধ্যে এসে জপ ধ্যান শুরু করি। শুরু করার পরে বিভিন্ন অনুভূতি আমার মধ্যে মানে বুঝতে পারি যে ওনারকম জিনিস বুঝতে পারছি যা পেরিয়ে যাচ্ছে, বা কেউ হয়তো কোনো কিছু একটা গন্ধ সেন্ট এই টাইপের, তো বুঝতে পারি, ঠিক আছে? তো আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং মানে গন্ধ আধ্যাত্মিক সেন্ট আমি কোনো বুঝতে পারলাম না, গন্ধর ব্যাপারটা একটুখানি যদি ডিটেলসে বলেন কি মানে একটা আমরা মানে ঊর্জা তো দু রকম হয় ধরুন, ঠিক আছে? একটা পজিটিভ ঊর্জা, একটা নেগেটিভ ঊর্জা। এবার হুম। সাধনাকালীন আপনি যখনই কোনো সাধনা করবেন, ফার্স্টে আপনার নেগেটিভ ঊর্জা দ্বারা আসবেই। যখন কোনো শক্তি সাধনা করবেন, নেগেটিভ ঊর্জা দ্বারা আসবে। তখন আপনাকে যাচাই করার জন্য ওরা আসবে। হুম। হুম। তো হুম। সেই ক্ষেত্রে তখন ফার্স্টে নেগেটিভ আসে, তারপরে মায়ের আভাস পাওয়া যায় যে মা এলো বলে। তো আচ্ছা। এরকম একটা ঘটনা আমি আপনাকে জানাচ্ছি। এই আজ থেকে ৩ বছর আগে। তো আমি একটা আমার অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। হুম। বাঁকুড়া কয়ালবদনী আশ্রমে আমি সাধন ভজন করি, যেখানে শ্মশান আছে ওখানে, ঠিক আছে? হুম। তো আমি রীতিমতো সাধন ভজনের সমস্ত কিছু ব্যবস্থা করেছি। তো ব্যবস্থা করা বলতে এবার ধরুন ওখানে একটা যন্ত্র মাখতে হয়, যে সাধনাটা বসবো, আমি নাম করছি না সাধনটা কি, গুপ্ত যেহেতু। তো সেই যন্ত্র মাখতে হয়। তো যন্ত্রের মধ্যে যেরকম আমরা হোমে অনেকে দেখে, তোমার কাছে দেখে থাকবেন তারাপীঠ বা কামাখ্যা গেলে, যে হোমে যে যন্ত্র মাখা হয় অনেকটা ওই টাইপেরই। মানে যন্ত্র হ্যালো? আঁকতে হয় যেটা, তাই তো? মাটিতে যেটা হ্যাঁ, 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 আঙুল দিয়ে কেটে। হ্যাঁ, মাটিতে। হ্যাঁ, হুম। আঙুল দিয়ে কেটে নয়, ওটা আমাদের একটা মানে অস্ত্র থাকে, সেটা দিয়ে করতে হয় এটা। ঠিক আছে? তারপরে আবির বা আমার যে রং থাকে সেই রং দিয়ে করে করা হয়। আচ্ছা, আমি একটা তো জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, এই যন্ত্রটা কি কোনোভাবে প্রোটেক্ট করে সাধককে? যন্ত্র অবশ্যই প্রোটেক্ট করে সাধককে। এবারে সেটা দেখতে হবে কোন যন্ত্র আপনার শুট করছে। ঠিক আছে? সেই হিসাবে। এবং যন্ত্র এটা আমি বলতে চাই যে এটা মাটিতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি পুরো গন্ডি করে পরে ওই যন্ত্র মেখে সাধককে মাঝখানে বসে সাধনা করতে হয়। হুম। ঠিক আছে?
তো রীতিমতো আমি যন্ত্রণা আঁকা শুরু করলাম, আমার সমস্ত বিষয় রেখে আমার সাধনা ভোজনের জিনিস, আমার চিমটে, আমার ত্রিশূল এইসব রেখে পরে আমি সাধনা স্টার্ট করলাম। প্রথম সেটা ছিল পূর্ণিমার দিন রাত, ঠিক আছে। তো আমি সাধনা শুরু করি, প্রথম প্রথম সেরকম কিছু ফিল হয়নি, প্রথম 1-2 ঘন্টা কিছু ফিল হয়নি, আমি জব করে যাচ্ছি। তো তারপরে আমার গুরু বলে দিয়েছিল, যাই হয়ে যাক তুই কিন্তু আসল ছেড়ে উঠবি না কোনো মতেই, যাই হয়ে যাক। তো আমি সেটা মাথায় আমার ছিল, আর এমনিতে আমি একটু সাহসী গোছের। তো এইভাবে হওয়ার পরে সাধারণ চলতে চলতে মোটামুটি 12:30-1টা এরকম হবে রাত। হওয়ার পরে আচমকা দেখছি আমার আর ওই যন্ত্রমের, আমার এখানে বড় আমার মিস্টেক হলো, এই যন্ত্রমের মানে প্রত্যেক যেখানে জয়েন্ট হচ্ছে সেখানে একটি করে প্রদীপ থাকে। কিছু জায়গায় আপনার তিলের প্রদীপ, কিছু জায়গায় আপনার ঘিসের প্রদীপ, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে নেগেটিভ ঊর্জাকে পজিটিভ করে পরে নিজের মধ্যে সঞ্চার করে সেই শক্তিকে, যেটা অ্যাকচুয়ালি পঞ্চমুণ্ডী আসন হয়, অনেকটাই এই ধরনের। তো আমি রীতিমতো আমি জব করছি, এইবার অনুভূতি হলো সাধনাটা কি আমার সব আশেপাশে, সাধনা ছিল কি? না না সব সাধনা নয় এরা, মিথ্যে কেন বল, সব সাধনা না, ওইটা যন্ত্র মেকে পরে করতে হয়, এটা আলাদা গুপ্ত সাধনা একটা। আচ্ছা আচ্ছা। তো এইভাবে হওয়ার পরে তো ফার্স্টে বুঝতে পারি কিছু মানে কেউ আমার আশেপাশে ঘুরছে, ঠিক আছে। এবার ঘুরছে, আমি অতটা কেয়ার করিনি, যে বুঝতে পারছি একটা বটকা গন্ধ, যে মরা পুড়লে যেরকম গন্ধটা হয় না, পোড়া পোড়া চামড়া পোড়া গন্ধ, সেই সেম গন্ধটি আমার নাকে আসছে। আমি তো এবারে ভাবলাম কি ব্যাপারটা কি হচ্ছে, আমি জব ছাড়িনি, আমি আসন না ছেড়েছি, আসন না ছেড়েছি জব। তো তারপরে ওরকম হওয়ার পরে একটা ঝোড়ো হাওয়াতে পুরো প্রদীপ, যতগুলো প্রদীপ ছিল আমার কাছে, মেন যে আসল প্রদীপ, ওই প্রদীপটি বাদ দিয়ে সমস্ত কিছু প্রদীপ নেমে গেল। তো নেমে যাওয়ার পর আমি এবারে ভাবছি কোথাও কিছু নেই, মেঘ ফাঁকা, আশেপাশের মানে ডালপালা সেরকম কিছু নড়ছে না, কিন্তু এই মানে ঝড়টা এলো, তো সমস্ত কিছু নেমে গেল। নেমে যাওয়ার পর এবার আমি একটু ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে। তখন আমি চোখ খুলে আমি যেটা দেখেছি সেটা আপনারা গল্প ভাবতে পারেন নাকি হয়তো কি ভাববেন সেটা আমার কিছু বলার নেই, আর সেটা যার নিজের ধারণা। সামনে দেখছি একজন লোমস পুরুষ, তার মোটামুটি হাইট হবে আপনার ধরুন 10 ফুট, চোখ একদম লাল, আর আমাকে আচ্ছা। হাতছানি দিয়ে ডাকছে। তো আমি রীতিমতো ভয় পেয়ে যাই, সত্যি বলে ভয় পেয়ে যাই তখন। আমি তবু আমি আর আসন ছাড়িনি। আমার গুরু একটা জিনিস বলেছিল যে আসন কোনো ত্যাগ করবি না, ও কিন্তু উড়বি না তুই, যাই হয়ে যাক। আমি কন্টিনিউ মাকে ডাক্তার থাকি, আর জব আমি কন্টিনিউ করতে থাকি, জব আমার চলছে। আস্তে 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 জিনিসটা আমি চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে গেলাম। ধ্যানস্থ হওয়ার পর তারপরে মোটামুটি আস্তে আস্তে একটা মানে অন্যরকম পরিবেশ সৃষ্টি হলো। ওই পরিবেশ সৃষ্টি হওয়ার পর এবারে আস্তে আস্তে আমি বুঝতে পারছি একটা হালকা সেন্ট আসছে, একটা মানে সুগন্ধ একটা। আচ্ছা। তো সুগন্ধ আসার পর এবারে কিছু কিছু আমি বুঝতে পারছি হালকা একটা মৃদু আওয়াজের শব্দ, ঠিক আছে। কোনো নারী কণ্ঠের শব্দ যেরকম হয় সেরকম নারী কণ্ঠের হালকা শব্দ একদম, যেন আমার কিছু বলছে। তো হওয়ার পরে ঘুঙুরের আওয়াজ। তারপর আমি আমার সাধনা ওখানে কমপ্লিট হয়ে যায়, কিছু ইঙ্গিত পাইনি, সাধনা কমপ্লিট হয়ে যায়। তো আমি তারপরে আমার গুরুদেবকে জানাই ফোন করে, তখন মোটামুটি ভোর 4টে। তখন গুরু ফোন করছে, এই এরকম এরকম হয়েছে, বলছি তুই আসন ছেড়ে উঠছিস তুমি না, তুই এক কাজ কর, ওখানে ওই আসন ত্যাগ করার আগে ওখানে বুড়ো আঙুলে একটু ফুটো করে রক্ত ওখানে ফেলে দে, তারপরে তুই আসন ছেড়ে দিস। আমি যথারীতি তাই করলাম। এবার হয়ে যাওয়ার পর আমাকে বললো তুই এবার নদীতে স্নান টান, আর একটা কথা বলা হলো না, যে এখানে আমি সাধনা করি তার পাশেই নদী আছে, গন্ধেশ্বরী নদী, বাঁকুড়া যারা জানেন তারা জানবেন হয়তো, গন্ধেশ্বরী নদী। তো ওখানে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে বাড়িতে এলাম। তারপর গুরুদেবকে ফোন করে বললাম এরকম এরকম হয়েছে। গুরুদেব বললো যে কোনো পজিটিভ, যখন তুই সাধনায় বসবি নেগেটিভ ফার্স্টে আসবেই। অনেকে এই যে আমি ধরুন যে কোনো শক্তি বুঝায়, মাছ ভক্ত বলি, ভূত শুদ্ধি, এগুলো মানে কি কারণে হয়, এগুলো তো অ্যাকচুয়ালি হয় আপনার তাদেরকে সন্তুষ্ট করে মায়ের পুজো তারপর স্টার্ট করা হবে, আগে তাদের সন্তুষ্ট করা হয়, মানে তারা নানা রকম বিঘ্ন ঘটাবেই, তাদের যে নেগেটিভ ঊর্জা মানে তারা বিঘ্ন করবে না, বিঘ্ন আমরা ঘটাচ্ছে আমরা তাদের ঊর্জাটাই বিভিন্ন আপনার করছে। তো সেই ক্ষেত্রে এইটা একটি গল্প গেল। আরেকটি গল্প হয়েছিল আমার বলতে গেলে, আমি একজনকার মানে বাস্তুর দোষ প্লাস ওখানে প্রেত প্রবেশ করেছিল বাস্তুর দোষ।
আচ্ছা, আমি এই বাস্তু দোষ জানার আগে আমি একটা জিনিস জানতে চাই। বাস্তু মতে এই বাড়ির যে মেন গেট সেটা কোন দিকে হলে ভালো হয়? আপনি কিছু সাজেশন দিতে পারবেন? হ্যাঁ, বাড়ির গেট যদি পূর্ব দিকে বা উত্তর দিকে হয় খুব ভালো হয়, ঠিক আছে? উত্তর দিকে মানে কি আমি বেরোচ্ছি যখন সেটা উত্তর দিক হবে, না যখন আমি বাড়িতে ঢুকছি সেটা উত্তর দিক হবে? যখন আমি বেরোচ্ছি, আচ্ছা। সেটা উত্তর দিক হবে। হ্যাঁ, এবার বলুন কি বলছেন? হ্যাঁ, এটাই জানার ছিল আমার। হ্যাঁ, তো এবার বাস্তুর দোষ তো আমি জানতাম না। তো ওই বাড়িতে নাকি অনেক আগে থেকেই প্রায় 3 মাস ছাড়া কেউ মারা যাচ্ছে, কন্টিনিউ মারা যাচ্ছে পরপর। হয়তো তার যার বাড়ি তার বউ মারা গেল, তার বাবা মারা গেল, তার মা মারা গেল, এইরকম হতেই থাকছে, মানে কন্টিনিউ চলছে, ঠিক আছে? তো ওরকম হওয়ার পরে তারা বিভিন্ন কামাখ্যা থেকে তান্ত্রিক বা আপনার তারাপীঠ থেকে তান্ত্রিক, ওনাদের গ্রামের যে মৌলবী, ঠিক আছে, এনাদেরকেও ডেকেছে, লাভের লাভ কিছু হয়নি। তো শেষ পর্যায়ে এমন হয়েছে, এমন ভুতুড়ে তাণ্ডব ওই বাড়িতে স্টার্ট হয়ে গেছে। ভুতুড়ে তাণ্ডব এমন হচ্ছে যে আমরা যে ভর্তি যে অ্যালুমিনিয়াম ট্রাঙ্ক থাকে, হুম। ট্রাঙ্ক বুঝতে পারছেন তো, ওই অ্যালুমিনিয়াম ট্রাঙ্ক অটোমেটিক উঠছে আর নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এইরকম তাণ্ডব শুরু ট্রাঙ্ক হয়েছে। লেভিটেট করে উপরে উঠছে আর নিচে পড়ে যাচ্ছে নিজে থেকে? হ্যাঁ, নিচে পড়ে যাচ্ছে, হ্যাঁ, এইরকম। তারপরে জিনিসপত্র পড়ার তো আওয়াজ তো লেগেই আছে, জিনিসপত্র ভেঙে যাচ্ছে, দুদিন ছাড়া ইলেকট্রিকের জিনিস খারাপ হচ্ছে। একটা জিনিস মানে সবসময় মনে রাখবেন যে বাড়ির যদি কন্টিনিউ ইলেকট্রিকের জিনিস খারাপ হয়ে থাকে তাহলে আপনার বাস্তু কিছু নেগেটিভিটি আছে, এবং বাড়ির স্যাঁতস্যাঁতে ভাব হয়, একটা গুমোট গুমোট ভাব হয়, জানেন নেগেটিভ বাড়িতে আছে আমরা, এটা যারা আপনার জেনে আপনার রাখতে সাথে হবে। কন্ট্যাক্ট করেছিল তারা কি আর কিছু বলেছিল, মানে কিরকম কি কি আর কি 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 কিছু দেখেছে নাকি তারা ওখানে? তারা দেখেছে বলতে না, সেরকম দেখতে কিছু পায়নি, ওরা ফিল করতে পেরেছে যে কেউ হয়তো পেরিয়ে গেল, ঠিক আছে? এইরকম ফিল করতে পারে, কেউ দৌড়ে দৌড়ে ছাদের মধ্যে দৌড়চ্ছে, কেউ যাচ্ছে সামনে পেরিয়ে যাচ্ছে, এই ধরনের তারা কিন্তু ফিল করতে পেরেছে। আচ্ছা। হ্যাঁ, মানে এমনি কাউকে দেখতে পাইনি, বা কোনো কেউ হয়তো এসে সামনে দাঁড়িয়ে এইসব কিছু হয়নি, তারা ফিল করতে পেরেছে। তো এরকম হওয়ার পরে তার নানা রকম জায়গায় দেখি যে কোনো মানে কাজ কিছু হয় না। আমি ফার্স্টে তো আমার সঙ্গে যে যার মারফত আমার সঙ্গে যোগাযোগ হয়, তাকে বললাম তুই ওখান থেকে তুলসী গাছের মাটি আর বাস্তুর যে ঈশান কোণের মাটি সেটা আমাকে নিয়ে পরে তুই দিবি আমাকে, আমি আগে দেখবো কি অবস্থা, তারপর কিন্তু ব্যবস্থা নেবো সেইভাবে। তো আমি যথারীতি ওর ওর মাটি আমাকে দিয়ে পরে গেল, আমি চেক করলাম যে বাস্তুর মধ্যে নেগেটিভিটি ভালোই আছে। তো আমি আমার মন্দির থেকে কিছু জিনিস ওদের সিলেক্ট করলাম এবং দিয়ে করলাম, ওদেরকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওরা বলছে, ওরা বললো যে ঠিক আছে এটা আমি তারপর বললাম যে প্রয়োগ করবো, বলুন প্রয়োগ করে যদি কিছু বুঝতে পারেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু বাস্তুর দোষ কিন্তু আছে, কেটে তো এটা যাবে না, কিন্তু বাড়ি গিয়ে পরে কাজ করতে হবে, ঠিক আছে? এবারে কি হলো, ওরা কাজটা ওই যে ইয়েটা দিয়েছিলাম, আমি যে প্রয়োগটা দিয়েছিলাম বা যে জিনিসগুলো দিয়েছিলাম, তার প্রয়োগ করার 3 দিনের মাথায় আরো বেড়ে গেল উত্তাপ, আর উৎপাদ ওদের বেড়ে গেল। এবারে বুঝতে পারলাম যে এ কিন্তু কোনো সাধারণ জিনিস নয়। তারপরে আমি ওদেরকে বললাম দেখ এই সাধারণ জিনিস তো নয়, হুম। দেখ কি করবি, এরকম এর কিন্তু মানে একটি উপায়, বাস্তবে যে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু উপায় কিছু নেই। তো ওরা বললো ঠিক আছে তাহলে তুই দেখ কি করতে হবে আমাকে, যেহেতু যে যার মাংস দেখছিল সে আমার বন্ধু হয়, আর হয়েছিল ঘটনাটা বন্ধুর মা বাড়িতে। আচ্ছা। তো এরকম বলার পর ও আমাকে বললো দেখ তাহলে কি করবি। রীতিমতো দিন ঠিক হলো, দিন ঠিক হওয়ার পর সমস্ত কিছু আনাআনি হলো, ওরা সব জিনিস নিয়ে এলো, আমার কিছু জিনিস আনানো ছিল, তো সেগুলো সব আনানো হলো। এনে নেওয়ার পর এবারে ওই বন্ধু আমাকে আসছে নিতে বাড়িতে। আমি ওকে হুম। আগেই সাবধান করে দিয়েছিলাম, দেখ যখন আসবি কিন্তু খুব সাবধানে, আর এই যে কাজ হচ্ছে এই কিন্তু মানে মানে অনুমতি চাইবে না যে কাজটা হোক। তো ও বললে বেশ কোনো, ও এসে পরে আমার বাড়ির যখন আমাকে নিতে আসে ওই কাজটা হওয়ার দিনে, তো ও যখন আমাকে নিতে আসে তখন আমার সামনে এসে কাঁপছে, একদম ওর হাত পা পুরো কাঁপছে। আমি কি হলো রে, ও তখন বলছে ভাই এরকম হয়েছে, তো আমি যখন আসছিলাম আমার ব্রেক কাজ করছিল না, গাড়ির কোনো ব্রেক কাজ করছে না, বলছে আমি একটা সামনে একটা ট্রাক আর সাইডে আমার ট্রাক, বলছে আমি কি করব খুঁজে পাইনি, আমি চাবিটা অফ করে পরে বলে যা হবে, চাবিটা অফ করে চোখ মুখ দেবে সাইডে নেমে গেছি, মাঠ দিয়ে নেমে গেছিল হুম। ও, বুঝতে পেরে। দিয়ে তারপরে কোন রকমে আস্তে আস্তে এসছে, এবার আমি তারপর যাই, তারপরে যে আমার যে খপ্পর, সে খপ্পর নিয়ে পরেই গিয়েছিলাম আমি। তো খপ্পর নিয়ে যাওয়ার পর আমি বসে বসে বাস্তুর আগে ঘুরে ফিরে দেখলাম, একটু কিছুক্ষণ বসে বাস্তুর ঘুরে ফিরে দেখলাম যে কি অবস্থা হয়েছে।
তো দেখার পরে বুঝলাম যে বাচ্চাতে দোষ ভালো রকমই আছে, প্লাস নাক দোষও আছে। নাক দোষ আছে, এবারে ওদের বাড়িতে একজন বয়স্ক মানুষ ছিল। তো আমি আমি না আমি ফার্স্টে বন্ধুটিকে বললাম যে ভাই তোর বাড়ি এখানে কি কোনো নাককে মারা হয়েছিল? তো ও তখন লিটারেলি বললো যে হ্যাঁ আমি তো বলতে পারছি না। তো আমি দাদুকে জিজ্ঞেস করে পরে বলছি তোকে। তো দাদু যে ছিল সে এলো, আসার পরে বলছে তো এরকম কি আপনার মোটামুটি 30 বছর আগে এরকম কি কোনো নাক টাক মারা হয়েছিল বা কোনো সাপ কিছু? বলছে হ্যাঁ একদম একটা সাপকে মারা হয়েছিল, তো এখানে পাশে কাজ করছিল, তো মুসলিম মিস্ত্রি ছিল, তো তারা মেরে দিয়েছিল, তারা বুঝতে পারেনি মেরে দিয়েছিল। আচ্ছা সেই দোষটাও লেগেছে। এবারে আমি সেরকম কাজ করতে বসে এবার কাজ করছি, মানে কাজ করার আগে আমি সব জোগাড় করছি, আমার যা জিনিস লাগবে সব সমস্ত জোগাড় করে এক জায়গায় রাখছি। তো ওই করতে করতে যখন খপ্পর আমি বের করেছি, তখন ওদের মধ্যে একটি মেয়ের উৎপাত শুরু হয়। উৎপাত শুরু হয় বলতে সে আমার দিকে তাকাচ্ছে, ও দা এইটা কেন বের করছো, এটা কি দদ্দ, এখানে কোনো প্রয়োজন নেই, এই জিনিসের প্রয়োজন নেই সেটা তুই কি জানলি? ওকে তো আমি রিচার্জ করলাম, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে, কোনো প্রয়োজন নেই। তখন ও আমার একদম রুদ্রমুখী ধারণ করে। তারপরে তোকে আমি দেখে নেবো, তোকে আমি শেষ করে দেবো, সে এরকম না, আমি তুই যা করবি কর। এবার তো ওর বাড়ির সবাই আপনার বাড়ির কেউ বুঝতে পারেনি যে ওর মধ্যেই জিনিসটা ছিল, ওর মধ্যে দিয়েই ঘুরছিল। ওরা কেউ বুঝতে পারেনি, ওরা কেউই বুঝতে পারেনি এতদিন ধরে, মানে যে কোনো লক্ষণ বা কিছু কিচ্ছু না। জাস্ট তখন উগ্র মূর্তি এখন ধারণ করে। উগ্র ধারণ করার পরে সে তো তাকে আমি নানা রকম ক্রিয়াকর্ম করে তাকে ঠান্ডা করা হলো, এবং সে আমি আমার বন্ধুটিকে বললাম এবার তুই ওকে ধরে পর রাখ। 8 জন ছেলেকে ওদের পাশের বাড়িতে ডাকলো, ওকে ধরে রাখার পর আমার নানা রকম ক্রিয়া করার পর ওর শরীর থেকে জিনিসটা বের করানো হলো। ঠিক আছে, এইবার বের করানোর পরে এবার আমি আমার কাজ শুরু করলাম। তো কাজ শুরু হওয়ার পরে দেখছি বাড়ির মধ্যে দুমদাম আওয়াজ, বাড়ির ভিতর থেকে। আমি ওদিকে বললাম যা হচ্ছে হতে দে, কিচ্ছু করার দরকার নেই। আর আমি একটা ধুনো একটা বানিয়েছিলাম ওখানে, ঠিক আছে, ওই ওই হোমের যে আগুন ছিল ওই আগুন কাঠ দিয়ে, ওই কাঠ দিয়ে পরে ওদেরকে বলেছিলাম ওই ধুনোটা পুরো সারা বাড়িতে দে। ও দেওয়ার পরে তো একজন তো ভয়ে ওখানে দৌড়ে ইয়ে হয়ে গেছে, ওখানে পড়ে গেছে। ও দেখছে যে একটা বাচ্চা মেয়ের মতো, ঠিক আছে, কে একজন দৌড়ে পড়ে ওর দিকে ওকে ধাক্কা মেরে ইয়ে হয়ে গেল, এরপরে চলে গেল ওকে ধাক্কা দিয়ে লিটারালি, ঠিক আছে। তাই এবার ধাক্কায় চলে যাওয়ার ফলে ও ওখানে পড়ে গেছে উল্টে। পড়ে যাওয়ার পর তো সেই ভয়ে সেই চিৎকার দিতে আমি আয় আমাকে বাঁচা বাঁচা এরকম করার পরে তারপরে আমি বললাম দাদা কি হয়েছে, তো ওর কাছে একজন গেল, বলছে এরকম এরকম হয়েছে। ঠিক আছে নে, যে আমি ওদেরকে একটা জিনিস দিলাম, ওর পকেটে একটা লেবু, ঠিক আছে, ওই লেবুর মন্ত্রপুতে আমাদের যে লেবু থাকে সেই লেবু দিয়ে পরে ওকে বললাম এইবারে তুই দেখ, এবার আর কিছু হবে না। ও তো এবার যাচ্ছে না ভাই, তো অন্য অন্য ছেলে আরো দুজনকে তো পাঠালাম ওর সঙ্গে, কারণ ওকেই বলছিলাম, কারণ ওর রাজ ভারী ছিল একটু। ঠিক আছে, ওকে এমনি অ্যাটাক করতে, মানে এমনি অ্যাটাক করছে ঠিক আছে, কিন্তু ওকে সেভাবে ক্ষতি কিছু করতে পারবে না। তো বুঝে পরে আমার ওর পকেটে আমি লেবু দিয়ে পরে এরপর পুরো ঘর ধুনো জ্বালানো হলো। আর এইদিকে আমার হোম চলছে। হোম করতে 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 হোম আমাদের এবারে শ্মশানে একটি কাজ করতে হয়, ঠিক আছে, হোম শেষ হয়ে যাওয়ার পর। তো হোম শেষ হয়ে যাওয়ার পর আমি শ্মশান যখন কাজ করতে গেছি, তখন কাজ সম্পূর্ণ হওয়ার ঠিক 2 মিনিট আগে একটা ভীষণ মারাত্মক চিৎকার, মানে এত জোর চিৎকার একটা, মানে অথচ আশেপাশে আমরা টর্চ নিয়ে দেখলাম, কেউ কোথাও নেই। এটা মানে যারা ওখানে ছিল একমাত্র তারাই ভালো করে জানে যে ব্যাপারটা কি হয়। তারা একদম রীতিমতো ভয় কাঁপছে, এত জোর চিৎকার একটা মেয়ের। কি হলো, এরা তো ভাবে যে হয়তো অন্য কিছু, বা কোনো মেয়ে হয়তো আজকে তার দিনে যা হচ্ছে খারাপ, কোনো মেয়েকে তো রেপ টেপ করছে বা কিছু হয়তো, বা চিকাচানাচি করছে, হয়তো মারধর করেছে। তো আমি বলছি তোর চারিদিকে টর্চ টর্চ নিয়ে দেখালো, কেউ কোনো জায়গাতে নেই। তো তারপরে ওরকম হওয়ার পর তার কাজ কমপ্লিট হওয়ার পরে তার পাশের বাড়িতে বলছে কন্টিনিউ, মানে ওরা বুঝতে পারছে যে ওদের যে পাশের বাড়ি ওদের একদম ঘরের লাগোয়া, তো তো বুঝতে পারছে কে যেন পুরো ওদের ওই চত্বরটাতে দৌড়াদৌড়ি করছে পুরো। আচ্ছা। একদম মানে যতক্ষণ কাজ হয়েছে ততক্ষণ ওরা বুঝতে পারছে যে দৌড়াদৌড়ি করছে। কাজ হয়ে যাওয়ার পর যখন হোম কমপ্লিট হলো, তারপরে বলছে সমস্ত কিছু চুপ হলো, যে এখন মোটামুটি ওদের বাড়িতে সমস্ত সবাই ঠিক, আর কোনো প্রবলেম কিছু নেই। আচ্ছা সাধারণ মানুষের প্রথম টাইম। আচ্ছা। তো যখন আমি সাধারণ ভজন শুরু করি, তখন তার মোটামুটি 1-2 বছর পর মায়ের মন্দিরে আমি পুজো করতে যাচ্ছি।
তো তার আগে একটি অমাবস্যার দিনে, মানে সরি অমাবস্যা বলছি, সূর্যগ্রহণের দিনে তো আমাদের গ্রামে একজন মারা যায়, একজন বয়স্ক বৃদ্ধা মারা যায়। তাকে একজন বয়স্ক বৃদ্ধা মারা যায়, তো তাকে আমি কোনোদিন দেখিনি, ঠিক আছে। আচ্ছা। তাকে দেখিনি। এবারে তাকে আমাদের ওই শ্মশানেই দাহ করা হয়। তো দাহ করা হয়ে যাওয়ার পরে তার পরের দিন আমি গেছি, সন্ধ্যের দিকে, তখন কিছু বুঝতে পারিনি। তার 3 দিন পরে, তার 3 দিন পরে ছিল মঙ্গলবার। তো আমি এবার মায়ের ওখানে সন্ধ্যে দিচ্ছি, তো সাইকেলটা আমি দেখেছি, তখন সাইকেলে করে যেতাম গ্রামের একদম শেষ প্রান্তে মন্দির, হুম। শ্মশানের যে মন্দির, এটা সেখানে পুজো কোথায়? করি। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাঁকুড়া কোয়ালবদনী আশ্রম, আচ্ছা। ঠিক আছে। তো আমি এবার সন্ধ্যে দিচ্ছি, সন্ধ্যে দেওয়ার পরে ফার্স্টে আমি যখন ওই সন্ধ্যে দিয়ে যখন সব রেডি করছি, তখন ওখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থা কিন্তু নেই। ওই আমরা টর্চ আর মায়ের ওই প্রদীপের আলো, ব্যাস এইটুকুই সম্ভব, মানে একদম শুনশান জায়গা। তো ওখানে মায়ের প্রদীপ দেওয়ার জন্য আমি সব রেডি করছি, তেল টেল। এবারে বুঝতে পারছি পিছন দিয়ে কে যেন যাচ্ছে, মানে মন্দিরের বাইরে, ঠিক আছে, পিছন দিয়ে কে যেন পেরিত গেল। আমি মানে ফিল করতে পারলাম। আমি তখন অতটা গ্রাহ্য করিনি। তো আমি বললাম ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে। আমি রীতিমতো মায়ের পুজো করে, আমাদের যেরকম তন্ত্রোক্ত পুজো সমস্ত কিছু করে, সন্ধ্যা আরতি মায়ের দিয়ে, তো আমি লিটারালি এবারে বেরোবো তারপর মন্দিরে চাবি দিয়ে পরে আমি সাইকেলটা জাস্ট তুলে পরে, মানে যেদিকে যাবো রাস্তা দিয়ে ঘুরিয়েছি। তা ঘোরানোর পর আচমকা দেখছি সাদা শাড়ি পরে আমার সামনে একদম দাঁড়িয়েছে, মোটামুটি আমার থেকে 4 ফুট খুব জোর দূর, সাদা শাড়ি পরে, আমার থেকে লম্বা একটু। তো আমি তাকে দেখতে, মানে তার মুখ দেখা যাচ্ছে না, ঘুমটা দিয়ে আছে, মুখ একদম কালো, হাতটা বুঝতে পারছি হাতটা পুরো একদম কালো। তো আর পা কিন্তু দেখা যাচ্ছে না, পা কিন্তু দেখতে পাইনি আমি। তা আমি লিটারেলি ওখানে শক হয়ে গেছি, কারণ আমার জীবনে প্রথম ভূত দর্শন বা অলৌকিক দর্শন বলতে ওইটাই, মানে ভৌতিক দর্শন বলতে গেলে ওইটাই ফার্স্ট। তো আমি শক হয়ে গেছি, আমি কি করবো বুঝতে পারিনি। আমি সোজা ওখান থেকে সাইকেল নিয়ে একদম বাড়ি, বাড়িতে এসে মাকে বলছি, মা যে মারা গেছিল সে কি এরকম এরকম দেখতে? আমি ডেসক্রিপশন দিচ্ছি, এরকম রং, এরকম গায়ের রং ছিল কালো, আমার থেকে লম্বা, একটু হাইট পাতলা পাতলা। মা বলছে হ্যাঁ বলো, বলছে কেন কি হয়েছে বলতো? আমি বলছি না কিছু হয়নি। আমি বলছি, মনে হচ্ছে দেখলাম ওকে। বলছে কেন রে, তাহলে ওদিকে যাওয়ার দরকার নেই। আমি বললাম, না যাওয়ার তো দরকার আছে, আমি যাবো একবার, আরেকবার আমি দেখি কি জিনিসটা। তো আর মায়ের মন যা হয়, মা বলছে না না আপনি যাওয়ার দরকার নেই, কোনো কিছু যদি করে ফার্স্ট যদি কোনো ক্ষতি হয়, তখন তো মা জানতাম না যে আমি এতটা তন্ত্র লাইনে এতটা ঢুকছি বলে, তখন প্রথম আমার। তো যাওয়ার পরে সেকেন্ড, তার পরের দিন আমি সন্ধ্যেতে গেছি সেম টাইম। তো যাওয়ার পর আমি সন্ধ্যে দিচ্ছি, আবার মনে ধরে ধরে কে গেল, ঠিক আছে। তারপর আমি ওখান দিয়ে গুরুদেবকে সঙ্গে সঙ্গে ফোন করি, আমি যে এরকম এরকম হচ্ছে, আমি কি করব, এখানে আমার উপায় কি? এরকম হওয়ার পরে গুরুদেব বলছে তুই মায়ের হাতে যে কারণ আছে, ঠিক আছে, আমার মায়ের কারণ দেওয়া, মানে রোজ মায়ের কারণ দেওয়া হয়। তো মায়ের যে কারণ আছে, কারণ নিয়ে তুই তোর শরীরে ছিটিয়ে নেওয়া যায়, তারপর ওর ব্যবস্থা আমি যে তোর করছি। তো ওখানে তখন ছিটিয়ে নিলাম আর আশেপাশে ছড়িয়ে দিলাম আমি একটু। তো তারপরে দেখলাম কোনো কিছু আর নেই। তো এরকম হওয়ার পরে আমার গুরুদেব তারপরে আমার সাথে আসেন, অবশ্যই তিনি পুজো পাঠ করতে করতে, এইবারে যে জিনিসটি হয়, এবার ভয়ে, মানে এমন জিনিসটা হয়েছে, তারা পুজো পাঠে আমি ভিতরে সব রেডি করছি, আর তারা মাঝে বাইরে একটি চেয়ারে বসে, আর প্লাস্টিকের চেয়ার আমাদের আছে মন্দিরে, তো ওই চেয়ারটাতে বসে আছে, ওই চেয়ারটা বাইরেটাতে বসে আছে। এইবারে পুরো একদম আমি বলে করবেন না, পুরো ফিল হচ্ছে যে মোটামুটি 5 থেকে 7 জন রাউন্ড, পুরো মন্দির চত্বর রাউন্ড দিয়ে দৌড়চ্ছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে না, পায়ের একদম পায়ের আওয়াজ প্লাস তারা একদম রাউন্ড দিয়ে দৌড়চ্ছে। তো এবার তো গুরুদেব বললো এ তো বেশ সমস্যার জিনিস। দিয়ে তারপরে মানে ওখানে মেন ব্যাপার হলো, আগে ধরুন ওরা কি চায়, ওরা তো সাধকের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা নানা রকম ছল করে, যে সাধকের হাত ধরে তাদের মুক্তি হয়েছে। তো এবার তার মানে যারা যারা অতৃপ্ত ছিল সবগুলোই মোটামুটি এসছে ওখান থেকে। আগে তো কোনো তন্ত্রের কিছু হয়নি, এই যখন দেখে যে তন্ত্রের লোক এসছে, তো তার জন্য মুক্তি পাওয়ার জন্য এরকম সব কাণ্ড কারখানা তো স্টার্ট হয়েছিল। তো এবারে নানা রকম ক্রিয়া কানুন করে ওখানে পুরো ধুনো দিয়ে ত্রিশূল দিয়ে দিয়ে তারপরে পুরো ওদেরকে যার যা ক্রিয়াকর্ম থাকে ওদের শান্তি দেওয়ার জন্য সেসব ক্রিয়া করে ওদের ঠান্ডা করালো। এখন আপাতত আর মন্দির কোনো অসুবিধাই নেই এখন পর্যন্ত। এই হলো গল্প। আচ্ছা, আপাতত আমি এখানেই তো রাখছি রেকর্ডিংটা। একদম একদম একদম। আপনার কি আমাদের চ্যানেলের অডিয়েন্সকে কিছু বলার আছে?
অডিয়েন্সকে বলতে দেখুন, যদি কোনো ভৌতিক কিছু দেখেন বা কোনো জায়গায় হয়তো আপনি ফিল করতে পারছেন যে কোনো কিছু নেগেটিভ কিছু আছে, সেই জায়গাতে ভয় পাবেন না। প্রথমে নিজেকে শক্ত করবেন, যদি পারেন ইউরিন করে পরে গায়ে ছিটিয়ে নেবেন। অর্থাৎ যত বড় স্পিরিটই হোক আর যেই হোক, আপনার ক্ষতি কিন্তু আলটিমেটলি কিছু করতে পারবে না তারা। এটা সবসময় মাথায় রাখবেন। আর আগেকার দুর্গা দিনে নাম যেন শোনা জপ যেত করবেন। যে মানুষজন যখন মানে যারা মানে আমাদের ঠাকুরদা বা দাদু যারা ছিলেন তারা শুনতাম যে হুম, এরকম যে একা আসার টাইমে এরকম যদি কিছু যদি মনে হতো তখন ওরা মানে বডির চারিদিকে মানে রাউন্ড করে একদম মানে ইউরিনটা করে নিতেন ওরা, তাহলে হুম, নাকি উনি হুম, হুম। প্রোটেক্টেড থাকতেন। প্রোটেক্টেড থাকতেন, মানে মানে যে কোনো স্পিরিট ওই আশেপাশে আসতে পারে না তখন। আমরা ক্ষতি করার তো অনেক দূরের কথা, আশেপাশে আসতে পারে না। আচ্ছা, মানে এবং এক্স্যাক্টলি এটার অবিশ্বাস কোনো করার অবিশ্বাস রিজন আছে কি, মানে এটার মানে কোনো রকম মানে সাইন্টিফিক নয়, আমি বলছি যে মানে স্পিরিচুয়াল কি কারণে এটা মানে ক্রস করতে পারে না কিছু? স্পিরিচুয়াল স্পিরিচুয়াল রিজন বলতে আমাদের যে কুণ্ডলিনী শক্তি থাকে হুম। তার মধ্যে দিয়ে তো আমার ধরুন পুরো শরীরটা, বডি তো ওখানেই আছে না। এবারে হুম। সমস্ত কিছু শরীরে যে বর্জ্য পদার্থ বা কিছু আপনার মানে ওটা দিয়ে কি হয়, নেগেটিভ জিনিস বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি তো ইউরিনটা কি আমার নেগেটিভ জিনিস। হুম। তো কি করে ওই বিষক্ষয় জিনিসটা হয়, তখন ওরা মানে ধারে কাছে আসতে পারে না। এটা হলো রিজন, আর কিছু না। আচ্ছা, আচ্ছা, জানতে ব্যাপারটা হলো পারলাম। এটাই। আমি জানতাম না, যাই হোক। ঠিক আছে দাদা, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এবং আমি চাই একদম। আপনি আরো আমাদের সাথে রেকর্ডিং এ আসুন, এবং আমি যেহেতু আপনার সাথে যোগাযোগ করার টাইমে আমি জানতে পেরেছিলাম অনেকদিনই হয়ে গেছে প্রায় সাধনার লাইনে যুক্ত আছেন, তো হুম, হুম, আপনার হুম। কথা শুনে মানুষজনও যদি মানে যারা বিপদে রয়েছে তারাও যেন এসে আপনার থেকে হেল্প পেতে পারে, তো সেটা যাতে অবশ্যই, হয় অবশ্যই। সেই জন্যই আমি চেষ্টা করব, এবং আমিও চাইবো যে হুম, আপনিও আসুন আমাদের সাথে নিজের সাধনার জীবনে যা যা আপনি ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন আমাদের সাথে হুম, শেয়ার হুম, করুন। হুম, হুম। তো আজকের মতো তাহলে অবশ্যই। এখানেই রাখছি রেকর্ডিংটা। হ্যাঁ, একদম, একদম, একদম। ঠিক আছে, তা জয় ভালো গুরু, জয় থাকবেন মা। দাদা। জয় হ্যাঁ, গুরু। জয় গুরু। শুভরাত্রি। শুভ। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.